আমি একটু জগলুল আহসান আপনার কাছেই আবারও আসতে চাই শুরুতেই। সেটি হচ্ছে আমরা ইরানের যে ১০ দফা নিয়ে তারা আলোচনা করছে, সেখানে ৩ নম্বর যে দফাটি আছে যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার মেনে নিতে হবে। সাউন্ড শোনা যাচ্ছে না। আ হ্যাঁ, আশা করি আমাকে আপনারা শুনতে পাচ্ছেন। জি, জুগলুল হাসান, আপনার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে যে ইরান যে ১০টি দাবি নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্রের সাথে, সেখানে ৩ নাম্বার যে দাবিটি সেটি হচ্ছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার মেনে নিতে হবে, যেটির ইউরেনিয়াম এবং এই পরমাণু শক্তি নিয়েই কিন্তু প্রথম আসলে দ্বন্দ্ব শুরু হয় ইরানের সাথে। আমরা কম বেশি সেটা জানি যে তাদের কাছে পারমাণবিক শক্তি আছে, এরকম একটি অজুহাত দিয়ে কিন্তু বারবারই ইরানের উপর হামলার প্রচেষ্টা চালিয়েছে এবং সেটি শুরু করেছে। সেখানে যখন এই দাবিটি থাকে, আপনার কাছে কি মনে হয় যে আলোচনায় যখন এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই তারা আলোচনা করেছে, এই ১০ দফা দাবি নিয়ে তারা যখন কথা বলেছে, আপনার কাছে কি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র কি এই বিষয়টি মেনে নেবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখন ইউরেনিয়াম এনরিচমেন্ট যেটা জুগলুল হাসান, আপনার সাথে আমরা সংযুক্ত আছি কিন্তু আমরা আপনাকে দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে এখন। না, আমরা আপনাকে আসলে এই মুহূর্তে ক্যামেরাটা বোধহয় অফ করে রেখেছে। আমরা আপনার কাছে প্রশ্ন থাকলো এই একই প্রশ্নের উত্তর যেহেতু আচ্ছা। আমাদের অন্যান্য অতিথিরাও আছেন তাদের কাছ থেকে একটু শুনে আসতে চাই। মেজবুল আজম, আপনার কাছে কি মনে হয় যে এই দাবি নিয়ে আলোচনা আসলে যদি হয়, নিশ্চয়ই হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে তো ইরান এই আলোচনায় এই 10টি দাবি সামনে নিয়ে এসেছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা কেমন হবে? ইরানের এই দাবিটা কৌশলগত ভাবে অনেক গুরুত্বপূর্ণ, কারণ ইরানের এই দাবিটা নতুন নয়, এটা দীর্ঘদিনের দাবি। তাদের বক্তব্যটা হচ্ছে তাদের ইউরেনিয়াম এনরিচমেন্টের অধিকার তাদের থাকবে একটি সভরেন স্টেট হিসাবে, এবং তাদের বক্তব্যটা হচ্ছে এনরিচমেন্টের অধিকার থাকবে কিন্তু তারা পরমাণু অস্ত্র বানাবে না। এইটা দীর্ঘদিন থেকে ইরান বলে আসছে, এবং এটা নিয়ে আমেরিকার সাথে দ্বন্দ্বটা। আমেরিকা বলছে যে তারা পরমাণু অস্ত্র বানানোর দিকে যাচ্ছে, কিন্তু সেটা সুস্পষ্ট প্রমাণ এখনো অ্যাটমিক এনার্জি কমিশন থেকে কখনো সুস্পষ্ট ভাবে দিয়েছে এটা এমন খবর আমরা পাইনি। তো আমার কাছে মনে হচ্ছে ইরান এখনো তাদের সেই দাবিতেই এখনো অনড় আছে, এবং আমার ধারণা এই বিষয়ে একটা সমঝোতা হবে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিটা হবে যে হ্যাঁ, এনরিচমেন্ট তারা করবে কিন্তু তারা পরমাণু অস্ত্র কোনোভাবেই বাড়াতে পারবে না। এই এই পয়েন্টের মধ্যে আলোচনাটা হবে বলে মনে হচ্ছে। কারণ যে 10 দফা দাবিগুলো ইরান দিয়েছিল, এই দাবিগুলোর উপরে আপনি জানেন যে দুই দেশ থেকে কিন্তু কতগুলো বিশেষজ্ঞ এসেছে। তারা এই দাবিগুলোর প্রত্যেকটার খুঁটিনাটি বিষয়গুলো তারা বিশ্লেষণ করছে, এবং সেটার ভিত্তিতেই কিন্তু আলোচনাটা হচ্ছে। সুতরাং এই বিষয়ে একটা উভয় পক্ষই একটা সমঝোতায় আসবে বলে আমার বিশ্বাস। অবশ্যই। আশা করি মোহাম্মদ জগলুল হাসান আপনি আমাদের সাথে সংযুক্ত হতে পেরেছেন। জি, আমরা আপনাকে দেখতে পাচ্ছি। প্রশ্নটি আপনার কাছেও ছিল। আপনি এখন কি মনে করেন যে এই দাবির মধ্য দিয়ে আসলে আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কেমন হবে? রাইট। তো যে ধরনের চুক্তিগুলো আছে বা ইন্টারন্যাশনাল নর্মস যেগুলো আছে পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ন্ত্রণের জন্য, সেগুলো হচ্ছে এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি, দেন সিটিবিটি, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। আমি যতদূর জানি সেগুলো ইরান এগুলো স্বাক্ষর করেই তার ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রজেক্ট করে, বাট ইউএসএ এবং তার মিত্রদের যেটা তারা সন্দেহ করে যে ইরান এই যে চুক্তিগুলো এগুলোর বাইরেও তারা এক্সটেন্ডেড বা তারা এমন কিছু করে যে তারা হয়তোবা তাদের ধারণা যেটা যে তারা পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তি বা তৈরির প্রসেসটাকে তারা মানে মাস্টার করে বা ডেভেলপ করে, যেটা অনেক সময় ধারণা করা হয় এবং বলা হয় যে তারা 7 days এর মধ্যে তারা তৈরি করে ফেলতে পারে পারমাণবিক বোমা, যেটা আবার তার কাউন্টার পার্ট ইসরায়েলের ক্ষেত্রেও সেই ধরনের একটা কথা আছে আর কি। তো ইসরায়েলের ব্যাপারে ইউএসএ তেমন অ্যাপ্রিহেন্সিভ না, বাট ইরানের ব্যাপারে ডেফিনেটলি তারা খুব অ্যাপ্রিহেন্সিভ, এবং তারা এটা সবসময়ই এই বিষয়টাই হচ্ছে তাদের পারস্পরিক এই দ্বন্দ্বের কারণ।
তো ইরান যদি সেটা মেনে চলে এবং ইরান সেই চুক্তিতে স্বাক্ষর করে, তাদের ডেফিনেটলি রাইট আছে ইউরেনিয়াম এনরিচমেন্ট করা। তো এখন যারা মধ্যস্থতা করছেন তারা এটাকে দেখতে পারেন, এবং এই ক্ষেত্রে হয়তোবা ইউএস এর যে কনসার্নটা আছে সেটা যদি নিশ্চিত করা যায় যে ইরান বাড়তি কিছু করছে না ইউরেনিয়াম এনরিচমেন্টের বাইরে, এবং সেই ধরনের ব্যবস্থা বা নর্মস ইম্পোজ করে বা এনশিওর করে যদি করা যায়, ইউএস এর সেটা মেনে নেওয়া উচিত। কারণ ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রজেক্ট শুধু ইরান কেন, আরো অন্যান্য দেশও করছে। এবং এই যে সিটিবিটি বা এনপিটির কথা আমি বললাম, এগুলো স্বাক্ষর করে বা তার নর্মসের ভিতরে যদি সে থাকে, তাহলে ইউএস এর মেনে নেওয়া উচিত। তো না নিলে মধ্যস্থতাকারী দেশগুলো হয়তো বা দুই পক্ষের সম্মতিতে এগ্রিমেন্টে পৌঁছবে বলে আমি আশা করি, না হলে তো আলোচনা ভেঙে যাবে। আপনি মধ্যস্থতাকারীর কথা বলছিলেন, মাহফুজুর রহমান, আমরা জানি মধ্যস্থতাকারী হিসেবে অবস্থান করছে যেহেতু এখন পাকিস্তান এবং ইসলামাবাদে এই বৈঠকটি হচ্ছে। পাকিস্তানের বর্তমান যে অবস্থা, নিজেরাই আফগানিস্তানের সাথে যুদ্ধ করছে, নিজেরাই যেখানে যুদ্ধ থামাচ্ছে না, সেখানে এই ধরনের একটি উদ্যোগ প্রথমত কতটা তারা সফল করতে পারবে? যদিও মধ্যস্থতাকারীর আসলে সেখানে ভূমিকা খুব কম, কারণ যারা যুদ্ধ করছে, যারা সংঘাতে আছে, তাদেরই আসলে সমঝোতার বিষয়টি অনেক বড়। কিন্তু এর পাশাপাশি যেহেতু অর্থনৈতিকভাবে তো পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা জানি, যেহেতু এই যুদ্ধের ফলে জ্বালানি সংকট সারা বিশ্বের সাথেই তো আসলে সম্পৃক্ত। আপনি আসলে এখানে কতটা তাদের ভূমিকা খুব জোরালোভাবে দেখেন, নাকি খুব সাধারণ একটি মধ্যস্থতাকারী দেশ হিসেবে বিশ্ববাসীকে তারা শুধু দেখাচ্ছে যে হ্যাঁ আমরা একটি কথা বলার জন্য একটি জায়গা তৈরি করেছি? আমি পাকিস্তানের সঙ্গে ধরেন ইরান এবং যুক্তরাষ্ট্র দুটো দেশেরই কম বেশি ভালো সম্পর্ক আছে, খুব বেশি ভালো সম্পর্ক নাই, বাট মোটামুটি কার্যকর একটা সম্পর্ক আছে। কিন্তু এখানে প্লাস পয়েন্ট হলো যে পাকিস্তানের সঙ্গে একদিকে চীনের সম্পর্ক খুব ভালো, অন্যদিকে সৌদি আরব এবং অপরাপর যে সমস্ত আরব দেশ আছে তাদের সঙ্গে সম্পর্ক খুব ভালো। সুতরাং পাকিস্তান এখানে এসেছে যে খুব একটা যে নিজের উদ্যোগে সেরকম না, ইটস বাই চয়েস। কারণ অন্য কোনো দেশের সঙ্গে ইরানের তেমন কোনো যোগাযোগ নাই, মধ্যস্থতার জন্য সেই জন্য পাকিস্তানকে বেছে নেওয়া হয়েছে, এবং বেছে নেওয়া হয়েছে একদিক থেকে যুক্তরাষ্ট্র বেছে নিয়েছে, অন্য দিক থেকে যেগুলো বললাম চীন এবং সৌদি আরব তারা বেছে নিয়েছে। এখন পাকিস্তানের নিজের অর্থনৈতিক অবস্থা যাই হোক, মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা কিন্তু খুবই সীমিত। হ্যাঁ, কারণ সে আলোচনার কোনো অংশ না, আলোচনায় সে অংশ নিচ্ছে না। কেবলমাত্র যদি যেমন এখন যদি আপনার দুই পক্ষ যেটুকু তারা একমত হয়েছিল বা যে সমস্ত বিষয় নিয়ে তারা কথা বলেছিল তার পরিপ্রেক্ষিতে যদি ড্রাফট আদান প্রদান করতে হয়, সেই কাজটুকু পাকিস্তান করবে এখানে। কিন্তু বাকি কাজ যারা যে দুটো দেশ আপনার মেডিয়েটর, এক্স্যাক্টলি। আচ্ছা, আর একটা বিষয় দেখছি গণমাধ্যমে গত দুদিন ধরে আসছে যে এটি করে পাকিস্তান খুব ডিপ্লোম্যাটিক গেইন করেছে। এটি কি আসলে কতটুকু সত্য? অবশ্যই একটা প্রোফাইল তো যথেষ্ট উঁচু হবে এই পাকিস্তান এই প্রসেসের মধ্যে ইনভলভ হওয়ার জন্য। হ্যাঁ, এবং এটা যদি সফল হয়, আমার ধারণা পাকিস্তানের লিডারশিপ তারা হয়তো বা ইন্টারন্যাশনাল রিওয়ার্ডেডও হইতে পারে।